আমি মোহাম্মদ নওয়াব আলী, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমাদের অনলাইনে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, তার একটি কারণ তোমরা হয়তো সবাই জানো যে সারা বিশ্ব আজকে মহান এক অদৃশ্য করোনার হাতে বন্দি অবস্থায় আছে। তাই ছাত্রছাত্রীদের লেখাপড়ার গতি বাড়ানোর জন্য আজকে আমরা এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি এবং অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি। তোমরা জানো যে সবাই এখন জেনে ফেলছে যে সারা পৃথিবীতে যে অবস্থা চলছে তাতে নিজেকে সুরক্ষিত করা ছাড়া অন্যকে আর সুরক্ষিত করা যাবে না। নিজে সুরক্ষিত থাকলেই তবেই অন্যরা সুরক্ষিত হবে। এই জন্য আমরা সবাই মাস্ক, অর্থাৎ বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করব এবং পাশাপাশি অন্যকেও মাস্ক ব্যবহারের পরামর্শ দেব, যাতে কেউই মাস্ক ছাড়া বাইরে না যায়। তোমরা অযথা বাড়ির বাইরে বা বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাফেরা না করে সবাই বাসাতে থাকবে। আশা করব তোমরা নিজেরা ভালো থাকবে এবং তাহলে অপরকে ভালো রাখতে পারবে। নচেত নিজেরা যদি আক্রান্ত হও, ওই অবস্থাতে তুমি আরেকজনের সংস্পর্শে গেলে, যেতে এটা অত্যন্ত ছোঁয়াচে, অন্যের সংস্পর্শে গেলে সেও আক্রান্ত হবে। যাই হোক আর কি, আমরা এবার আমাদের মূল কথায় আসব। আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে, যেমন আমরা গতদিন কিছু প্রাইমারি কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় কিছু পরমাণুর মডেল দেখব। এই মডেল দেখতে যেয়ে মডেলের আবিষ্কারকর্তা যারা, তাদের নিয়ে আমরা কিছু কথা বলবো। যেমন 1911 সালে রাদারফোর্ড সর্বপ্রথম যখন ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়, এই ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কারের সঙ্গে সঙ্গে সেই ইলেকট্রন এবং প্রোটন কোথায় অবস্থান করছে এ নিয়ে তার চিন্তাভাবনা শুরু হয় এবং সে এই ইলেকট্রন এবং প্রোটনের অবস্থান নির্ণয় করতে গিয়ে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার সাহায্যে সে একটা পরীক্ষা করে। এই আলফা কণা হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হয়। পরবর্তীতে জানা গেছে যে হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন সরিয়ে নিলে যে ধনাত্মক আয়নের সৃষ্টি হয় তাকেই বলে আলফা কণা। এই আলফা কণা প্রচণ্ড গতিসম্পন্ন। তাহলে আলফা কণা হলো হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন সরিয়ে নিলে যে ধনাত্মক আয়নের সৃষ্টি হয় তাকেই আলফা কণা বলে। এই আলফা কণা বলছি প্রচণ্ড গতিসম্পন্ন। এই প্রচণ্ড গতিসম্পন্ন আলফা কণার সাহায্যে রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করে। সেই ঘটনাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আলোচনা করার জন্য প্রথমে সে যে পরীক্ষার যে বিষয়বস্তু, যে বস্তুসমূহ ব্যবহার করতে হবে, সেটা প্রথমে হচ্ছে আলফা কণা। দ্বিতীয়, সে একটা স্বর্ণের পাত নিয়েছিল যার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার। এটা একটা পুরুত্বের পাত নিয়েছিল আর জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটা পর্দা নিয়েছিল। তাহলে এটা পরীক্ষা করার জন্য সে 3টি বস্তু ব্যবহার করছিল। তার একটা ছিল আলফা কণা, একটা ছিল স্বর্ণের পাত, একটা ছিল জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটা পর্দা। এবার সে কী করলো, সেই আলফা কণাগুলোকে সে ওই স্বর্ণের পাতের উপরে নিক্ষেপ করে এবং স্বর্ণের পাতের উপরে একটা পরমাণুকে সে নির্দিষ্ট করে নেয়। যেমন আমরা যদি চিত্রটা দেখি আমি বর্ণনাটা দিলে বেশি সুবিধা হবে। যেমন আমরা একটা স্বর্ণের পাত আঁকছি, একটা স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতে অসংখ্য এরকম পরমাণু আছে। এইটার মধ্য থেকে সে একটি পরমাণুকে বেছে নিয়েছিল। ধরে নিলাম সেই পরমাণুটা এই পরমাণুটার উপরে সে কী করলো, এবার
আলফা, এবং এর পিছনে একটা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা দিয়েছিল। জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটা পর্দা, এটা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটা পর্দা। আর দ্বিধনাত্মক চার্জযুক্ত এটা ছিল আলফা কণা। সেই আলফা কণাটাকে এই পাতের উপরে নিক্ষেপ করছিল, এই পাতের উপরে নিক্ষেপ করছিল। এইটাই সেটা ছিল স্বর্ণের পাত, যার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার। হ্যাঁ, 0.0004 সেন্টিমিটার পুরুত্বের একটা স্বর্ণের পাত নিয়েছিল। সেই পাতের উপরে একটি পরমাণুকে সে বেছে নিয়েছিল এবং ওই পাতের উপরে সে দ্বিধনাত্মক আলফা কণাকে নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করে সে এবার দেখতে পেল অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে বেরিয়ে যায় এবং জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দাকে দীপ্তমান করে। মাত্র কয়েকটি কণা তাদের পথ থেকে বেঁকে যায় এবং 20,000 ভাগের মধ্যে একটি কণা বিপরীত দিকে ফিরে আসে। 20,000 ভাগের মধ্যে একটি কণা বিপরীত দিকে ফিরে আসে। এইবার এটা থেকে সে সিদ্ধান্তে আসলো। কি সিদ্ধান্তে আসলো? সে বলল পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, সেই ফাঁকা স্থানে আছে ইলেকট্রন। এই ইলেকট্রন আলফা কণার চাইতে অত্যন্ত হালকা, তাই এই আলফা কণাগুলো ওই ইলেকট্রন তার গতিপথকে বাধা দিতে পারে না, তাই আলফা কণাগুলো সরাসরি স্বর্ণপাত ভেদ করে বেরিয়ে যায় এবং জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দাকে সে দীপ্তমান করে। বেঁকে যাওয়া এবং ফিরে আসা থেকে সে ব্যাখ্যা দিল যে আলফা কণার চাইতেও ওই পরমাণুতে এমন একটি কণা অবস্থান করে যা আলফা কণার চাইতেও অধিক শক্তিশালী। ফলে আলফা কণাটা বাধাপ্রাপ্ত হয় এবং বিপরীত দিকে ফিরে আসে। সে বলছে এই জায়গাটার পরিমাণ ওই পরমাণুতে অত্যন্ত এত ছোট যে তাকে কাউন্টের মধ্যে আনা যায় না, এত ছোট সেই স্থানটা। তাহলে যে জায়গার থেকে ফিরে আসছে, এখান থেকে বলা হলো যে দ্বিধনাত্মক আলফা কণার 20,000 ভাগের মধ্যে একটি ফিরে যাচ্ছে, কয়েকটি বেঁকে যাচ্ছে। এর কারণ হচ্ছে আলফা কণার চাইতেও শক্তিশালী কোনো কণা ওই পরমাণুতে অবস্থান করছে, যা পরমাণুর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। তৃতীয়ত সে তখন বলল যেখান থেকে এই আলফা কণাটা ফিরে আসছে সেটাই হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন যেমন ধনাত্মক চার্জযুক্ত, এই আলফা কণাও ধনাত্মক চার্জযুক্ত। ধনাত্মকে বিকর্ষণ হয় বলে আলফা কণাটা বিপরীত দিকে ফিরে আসছে এবং নিকট দিয়ে যাচ্ছে সেইগুলো বেঁকে যাচ্ছে। আর এইটির নাম দিল, এই ছোট্ট যে জায়গাটা দখল করে আছে সেই জায়গাটার নাম দিল রাদারফোর্ড নিউক্লিয়াস। পরমাণুর এটা নিউক্লিয়াস। এবারে নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক চার্জ থাকে ঠিক অতগুলো ইলেকট্রনই ওই পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে। তাহলে পরমাণুতে ধনাত্মক চার্জকে প্রোটন বলছে। এই প্রোটন এবং ইলেকট্রন এই দুইটি পরমাণুতে সমান। রাদারফোর্ড বলল একটি পরমাণুর প্রোটন যেখানে অবস্থান করছে, যাকে নিউক্লিয়াস বলা হয়েছে, এই নিউক্লিয়াসের ব্যাস 10⁻12 থেকে 1 × 10⁻12 থেকে 1 × 10⁻13 সেন্টিমিটার। অথচ
পরমাণুর ব্যাস 1 × 10⁻8 সেন্টিমিটার, 10⁻8 সেন্টিমিটার। একটা নিউক্লিয়াস পরমাণুর চাইতে 10,000 থেকে 1,00,000 গুণ ছোট, 1,00,000 গুণ ছোট। এইটাই ছিল রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার সাহায্যে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার। এই নিউক্লিয়াস আবিষ্কারের সঙ্গে সঙ্গে রাদারফোর্ড কিছু সিদ্ধান্তে আসলো। সেই সিদ্ধান্তটাকে আমরা স্বীকার্য বলি, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। সেই স্বীকার্যতে বলা হয়েছে যে পরমাণু হলেই তার কি থাকতে হবে, তার নিউক্লিয়াস থাকতে হবে। তার নিউক্লিয়াস থাকতে হবে এবং নিউক্লিয়াসের বাহিরে কি থাকবে, নিউক্লিয়াসের বাহিরে থাকবে ইলেকট্রন, নিউক্লিয়াসের বাহিরে থাকবে ইলেকট্রন। বাহ্যিকভাবে বলা হয়েছে, আপেক্ষিকভাবে বলা হয়েছে ইলেকট্রনের ভর শূন্য। ইলেকট্রনের ভর যদি শূন্য হয় তাহলে একটি পরমাণুর ভর বলতে এই নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে আছে কি ইলেকট্রন, ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য। তাহলে পরমাণুর যদি ভর বলা হয়, ভর বলতে নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর, অর্থাৎ নিউক্লিয়াসে যে প্রোটন থাকে এই প্রোটনের ভরই একটি পরমাণুর ভর, প্রোটনের ভরই একটি পরমাণুর ভর। দ্বিতীয়ত বলছে পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র জায়গা দখল করে আছে, পরমাণুর অধিকাংশ স্থান বৃহৎ জায়গা জুড়ে আছে কি, বৃহৎ জায়গা জুড়ে আছে হচ্ছে ইলেকট্রন। তৃতীয়ত সে বলল যে পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ অর্থাৎ প্রোটন আছে, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে তার বাহিরে অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে ঠিক ততগুলো ইলেকট্রন আছে। এই প্রোটন ধনাত্মক চার্জ আর ইলেকট্রন ঋণাত্মক চার্জ, এই প্রোটন এবং ইলেকট্রন পরস্পর সমান বলে এটা চার্জহীন, অর্থাৎ একটা পরমাণু সর্বদাই কি হচ্ছে চার্জহীন। চতুর্থত সে বলল পৃথিবী যেমন সূর্যের চারিদিকে আবর্তন করে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কী করছে, আবর্তন করছে। ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রন আবর্তনের জন্য সৃষ্টি হয় কেন্দ্রবিমুখী বল। এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান। তাহলে এখানে রাদারফোর্ড তাহলে তার স্বীকার্যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যে আমরা তাহলে বলছি যে পরমাণু থাকলেই তার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের বাইরে কি থাকবে, ইলেকট্রন থাকবে। আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর যেহেতু শূন্য তাহলে নিউক্লিয়াসের ভরই এটা পরমাণুর ভর। পরমাণুর নিউক্লিয়াস অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে, খুবই ক্ষুদ্র স্থান দখল করে আছে। পরমাণুর অধিকাংশ স্থান কি ফাঁকা, আর ফাঁকা জায়গায় আছে ইলেকট্রন। পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। এই প্রোটন এবং ইলেকট্রন পরস্পর সমান বলে এরা পরমাণু চার্জহীন। চতুর্থ সে বলছিল পৃথিবী যেমন সূর্যের চারিদিকে আবর্তন করছে, ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রন আবর্তনের জন্য সৃষ্ট কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান। এতগুলো কথা রাদারফোর্ড বলার পরেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার মধ্যে আমাদের বলতে হয় যে ইলেকট্রন এবং প্রোটন এরা পরস্পর বিপরীত চার্জযুক্ত। প্রোটন যেমন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন তেমনি ঋণাত্মক চার্জযুক্ত। কিন্তু পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এরা চার্জহীন কণা, এদের কোনো চার্জ নাই। তাহলে চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তুর তুলনা রাদারফোর্ড ঠিক করছিল না, তাহলে এটা তার সীমাবদ্ধতার মধ্যে পড়ে। দ্বিতীয়ত বলা হয়েছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে জানা যায় কোনো বস্তু বা কণা যদি আবর্তন করে তাহলে সে কিছু শক্তি ক্ষয় করবে এবং সেখান থেকে কিছু
আলোক রশ্মি বা বর্ণালীর বিস্ফোরণ ঘটবে, বর্ণালীর বিস্ফোরণ ঘটবে। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হচ্ছে যে সে যদি ঘুরতেই থাকে, ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতেই থাকে, তাহলে সে শক্তি হারাবে এবং এক সময় ওই ইলেকট্রনটা যায় নিউক্লিয়াসে পতিত হবে। আর নিউক্লিয়াসে যখনই ইলেকট্রনটা যে পতিত হবে, তখন রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু একটা অস্থায়ী মডেলে, অর্থাৎ অস্থায়ী মডেলে পরিণত হবে। যার কারণে এটা তার একটা বৃহৎ একটা সীমাবদ্ধতা, যে ইলেকট্রন যদি আবর্তন করে তাহলে সে শক্তি বিকিরণ করবে, শক্তি হারাবে, শক্তি হারালে তার আবর্তন চক্র ছোট হবে এবং এক সময় দেখা যাবে কি যে এই ইলেকট্রনটা এক সময় এরকম ঘুরতে 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 এরকম নিউক্লিয়াসে যাই পতিত হবে। ফলে পরমাণুর অস্তিত্ব কী হবে? পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পরমাণু একটা অস্থায়ী অবস্থার সৃষ্টি করবে, পরমাণু একটা অস্থায়ী অবস্থার সৃষ্টি হবে। তৃতীয়ত বলা হয়েছে যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো আবর্তন করছে। এই আবর্তন করছে কোথায়, কত দূরে, হ্যাঁ, এর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দেয় নাই। আবার ইলেকট্রন আবর্তনের সময় এখানে কিছু বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, এই বর্ণালী সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে নাই। পঞ্চম আমরা বলতে পারি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর আবর্তন যদি আমরা ব্যাখ্যা করি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে আবর্তন করবে সে সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো ধারণা নাই। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে ইলেকট্রন এবং প্রোটন পরস্পর বিপরীত চার্জযুক্ত, কিন্তু পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এরা চার্জহীন, এরা মহাকর্ষ নিয়মে একে অপরকে আবর্তন করে। তাহলে একটা চার্জযুক্ত বস্তুর সঙ্গে চার্জহীন বস্তুর তুলনা সঠিক ছিল না। দ্বিতীয়, ম্যাক্সওয়েল বলছে কোনো বস্তু বা কণা যদি আবর্তন করে তাহলে সে শক্তি হারাবে, আর শক্তি হারালে তার আবর্তন চক্র কমবে এবং এক সময় সে যায় নিউক্লিয়াসে পতিত হবে, ফলে পরমাণুর অস্তিত্ব বিলীন হবে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে, এই আবর্তনের সময় কিছু বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, এই বর্ণালী সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো ব্যাখ্যা নাই। চতুর্থত আমরা বলতে পারি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো নিউক্লিয়াসের বাইরে আবর্তন করলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলো কিভাবে আবর্তন করছে এই ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। রাদারফোর্ডের পরমাণু মডেল এর এত কিছু বলার পরেও তার এই সীমাবদ্ধতাগুলোর কারণে পরবর্তীতে 1913 সালে বোর নামক একজন বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সমাধান দিয়ে বোর একটা পরমাণুর মডেল আবিষ্কার করে। বোর পরমাণু মডেল অনুসারে আমরা বলতে পারি, বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বলতে হয় পরমাণু নিউক্লিয়াস রাদারফোর্ড আবিষ্কার করছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাহিরে কতগুলো অনুমোদিত এরকম বৃত্তাকার কক্ষপথ আছে, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে। এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন অবস্থান করে তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, এই কক্ষপথগুলোকে নির্দিষ্ট শক্তি স্তর বলে আখ্যায়িত করেছে। এই শক্তি স্তরগুলোকে n এর মান n সমান 1, 2, 3, 4, 5 ইত্যাদি দিয়ে চিহ্নিত করা হয়েছে। যে প্রথমে n এর মান যখন 1 প্রথম প্রধান শক্তি স্তর, n এর মান 2 দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এইভাবে বলা হয়েছে। n সমান যখন 3 তখন এটা তৃতীয় প্রধান শক্তি স্তর বলা হয়েছে। এগুলোকে ইংরেজি অক্ষর K, L, M, N, O, P ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে এটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে। এই বৃত্তাকার কক্ষপথগুলোকে n এর মান অনুসারে 1, 2, 3 ইত্যাদি বলা হয়েছে। n এর মান 1 মানে প্রথম প্রধান শক্তি স্তর, 2 দ্বিতীয় প্রধান শক্তি স্তর, 3 হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর। এদেরকে ইংরেজি অক্ষর K, L, M, N, O, P ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়েছে,
দ্বিতীয় বলছে যে বোরের মডেল অনুসারে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh/2π m সমান ইলেকট্রনের ভর, v সমান ইলেকট্রন যে পথে আবর্তন করছে সেই পথের বেগ, r সমান ইলেকট্রন যে পথে অবস্থান করছে সেই পথের ব্যাসার্ধ, h সমান প্ল্যাঙ্কস ধ্রুবক যার একটা সুনির্দিষ্ট মান আছে, n সমান কক্ষপথ বা কোয়ান্টাম সংখ্যা যার মান 1 2 3 4 ইত্যাদি 1 2 3 4 ইত্যাদি বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন শক্তির শোষণ এবং বিকিরণ ঘটে। যখন বলছে যে নিচ থেকে উপরে যায় তখন শক্তি শোষণ করে, অর্থাৎ সেটা শোষণ বর্ণালীর সৃষ্টি হয়। আর যখন উপর থেকে নিচে যায় তখন শক্তির বিকিরণ ঘটে, তাকে বিকিরণ বর্ণালী বলে, বিকিরণ বর্ণালী বলা হয়েছে। তাহলে বোরের পরমাণু মডেল থেকে আমরা দেখতে পেলাম বোর নিউক্লিয়াসের বাইরে প্রধান শক্তি স্তর আবিষ্কার করেছে এবং প্রধান শক্তি স্তরগুলোকে KLMN দ্বারা চিহ্নিত করেছে, যেখানে n সমান যখন 1 তখন K সেল, n সমান যখন 2 L সেল, n সমান যখন 3 তখন M সেল বলে আখ্যায়িত করেছে। একটি ইলেকট্রন যখন কোনো শক্তি স্তরে থাকে তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। দ্বিতীয়ত বলা হয়েছে যে বোরের মডেল অনুসারে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। m হচ্ছে ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের গতিবেগ, r ইলেকট্রনের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ, h প্ল্যাঙ্কস ধ্রুবক, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যার মান 1 2 3 4 ইত্যাদি দিয়ে আখ্যায়িত করা হয়েছে। তৃতীয়ত সে বলল ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে আবর্তনের সময় শক্তি শোষণ এবং বিকিরণ করে থাকে। যখন নিচ থেকে উপরে যায় তখন শক্তি শোষণ করে, উপর থেকে যখন নিচে যায় তখন শক্তি বিকিরণ করে। এই বোর পরমাণু মডেলের এত গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার ভিতরে বলা হয়েছে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনের ব্যাখ্যা করা যায় না। যেমন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত 1, এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনের বর্ণালীর ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করা যায় না। দ্বিতীয় বলছে যে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন শক্তির শোষণ এবং বিকিরণ ঘটে। ফলে প্রতি ক্ষেত্রে বলা হয়েছে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখা যায় যে প্রতিটি রেখা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখাগুলো সম্পর্কে বোর পরমাণু মণ্ডলে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। বোর বলছিল ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাহিরে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই কক্ষপথগুলো বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকারও হতে পারে, কক্ষপথে আবর্তন করতে পারে। আজকে আমি এখানে শেষ করছি। আগামী দিন এই ক্লাসটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তোমরা সেটা ওই ক্লাসটা দেখলে, পরের ক্লাসটা দেখলে বুঝতে পারবা যে আমার শেষটা কিভাবে হয়েছে।